পাক্কি বিরিয়ানি হলো বিরিয়ানির এক ঐতিহ্যবাহী ও সুপরিচিত ধরন, যেখানে আগে থেকে রান্না করা মাংস ও আধা সেদ্ধ চাল একত্র করে দমে রান্না করা হয়। পাক্কি শব্দটি এসেছে পাকা অর্থাৎ রান্না করা থেকে, যা এটির প্রস্তুত প্রক্রিয়াকে কাচ্চি বিরিয়ানি থেকে আলাদা করে তোলে। মশলা, মাংস ও চালের নিখুঁত স্তর বিন্যাস এবং ধীরে ধীরে দমে রান্নার ফলে এই বিরিয়ানি হয়ে ওঠে অত্যন্ত সুস্বাদু, ঘ্রাণ সমৃদ্ধ ও ভারসাম্যপূর্ণ। কম সময়ে সহজে তৈরি হওয়ার কারণে এটি ঘরোয়া রান্না থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট পরিবেশনে সবখানেই সমান জনপ্রিয়। পাক্কি বিরিয়ানি কেবল স্বাদের জন্য নয়, এর সাবলীল প্রস্তুত প্রণালীর জন্যও সমাদৃত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাক্কি বিরিয়ানি রেসিপি। কম খরচে এবং সহজ উপায়ে কিভাবে আপনারা এই বিরিয়ানি বাসায় রান্না করতে পারবেন, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন শুরু করা যাক। আমি একটি প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়েছি। আপনারা সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির ফ্লেভারটা খুবই মজাদার হবে। এরপর এখানে আমি হাফ কাপ পেঁয়াজকে ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়েছে, আমি এখানে আমার গরুর গোস্ত দিয়ে দিয়েছি। আমার এখানে 800 গ্রাম গরুর গোস্ত আছে। গরুর গোস্ত দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর নাইলে আমার পেস্টটা ওভার কুক হয়ে যাবে। এই জন্য আমি গরুর গোস্ত এখানে আগে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে আস্তে আস্তে মশলা এখন আমি ফার্স্টে লবণ দিয়ে দিলাম। এরপরে 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আমার এখানে আদা রসুন বাটা একসাথে আছে, এই জন্য আমি 2টা মিলে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখানে মরিচের গুঁড়ো দিলাম 2 চা চামচ এবং কিছু খাড়া মশলা দিলাম, তার ভিতর দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ সাদা কালো গোলমরিচ এবং সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাক্কি বিরিয়ানি মশলা। এগুলো দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে নিব, যাতে মশলা এবং গোশত উভয়ই একে অপরের সংস্পর্শে যেতে পারে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন আমার গোশতটা এখনো কুক হচ্ছে, এটা এখনো বয়েল হয়নি। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব, আর নাহলে নিচে থেকে লেগে যেতে পারে। আমি মশলার সাথে গোশতটাকে একটু ভালো মতো ভুনে নিব। এই পর্যায়ে আমি গোশতের সাথে আলু অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে আলুটা ভেজেও দিতে পারেন, তবে আমি শুরুতেই বলেছি আমি আজকে সহজ উপায়ে আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো, তাই আমি এখানে আলু ভাজলাম না, এভাবেই দিয়ে দিলাম। আমার পানি কম হয়ে গিয়েছে, এজন্য আমি কিছুটা গরম পানি অ্যাড করে নিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি অ্যাড করে নেবেন এই পর্যায়ে, আর নাহলে গোস্তটা নিচ থেকে লেগে যাবে। আমি কিছুটা পানি অ্যাড করে নিয়েছি, আনুমানিক এখানে 1.5 কাপের মতো পানি আমি অ্যাড করেছি, গরম পানি। আপনারা গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিলে গোস্তটা সিদ্ধ হতে সমস্যা হবে। এখন আমি এখানে অ্যাড করব 1.5 চা চামচ টক দই এবং 1.5 চা চামচ টমেটো সস। এবার আমি একটি মিশ্রণ বানিয়ে নিব। এখানে আমি হাফ কাপ গরম পানি নিয়েছি, তার সাথে 2 চা চামচ গুঁড়ো দুধ, সাথে আমি 1 চা চামচ ঘি দিব, হাফ চা চামচ কেওড়া জল, হাফ চা চামচ গোলাপ জল। এই 4টা জিনিস দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নিব। ফিরে এলাম 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার গোশতটা দমে থেকে ভিতরে খুব বাষ্প ক্রিয়েট হয়েছে। আমি বাষ্পটাকে আগে সরিয়ে নিলাম, আর নাহলে হাত পুড়ে যাওয়ার চান্স থাকে। আপনারা এখানে সাবধানে এই কাজটি করবেন।
এই পর্যায়ে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা থেকে অর্ধেক এখানে আমি দিয়ে দিব। বাকি অর্ধেক যে রেখে দিলাম এটাও আমি ব্যবহার করব কিছুক্ষণ পর রাইসের সাথে। দেখতে থাকুন। এ পর্যায়ে আমি টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিব সামান্য চিনি। আমি 3 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবার এটাকে দমের কুক করব 10 থেকে 15 মিনিট। এবার আমি বিরিয়ানির রাইসটাকে কুক করে নিব। এই জন্য একটি পাতিলে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি আধা চা চামচ শাহি জিরা, সাথে সামান্য পরিমাণ জয়ত্রী। রাইসটার ভিতর যাতে লবণটা ঢুকে এই জন্য আমি এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি একটা নাড়াচাড়া দিয়ে নিব, এর মধ্যে লবণটাও গলে যাবে। পানি বলক চলে আসছে, এখন আমি আমার এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিব। এখানে আমার 500 গ্রাম চাল আছে। চালটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে, আর নাহলে চাল দলা পেকে যাবে। এই জন্য চালটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে, পানিটা যাতে বলক আসে ভালোভাবে এবং চালটাও তাড়াতাড়ি দ্রুত ফুটতে পারে। চালটাকে আমরা 80% কুক করে নিব। তারপরে আমরা এই পানি থেকে চালটাকে ছেঁকে বিফের উপর দিয়ে এটাকে দমে আবার রান্না করা হবে। আমার রাইসটা 80% কুক হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আমার গোস্তের উপর 2 লেয়ারে সাজিয়ে দিব। প্রথম লেয়ারে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব এবং সাথে দিব আমি একটি মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, বলেছিলাম রাইসে দিব। তার সাথে আমি কিছুটা জাফরান অ্যাড করে নিয়েছি। এখান থেকে অর্ধেক পরিমাণ আমি রাইসের উপরে দিয়ে দিব এবং বাকি অর্ধেক আমি যে আরেকটা লেয়ার দিব ওটার জন্য রেখে দিব। দুই লেয়ার সাজিয়ে আমি এখন এটাকে দমে দিয়ে দিব 15 মিনিটের জন্য। তারপরে আমি এটার ঢাকনাটা ওপেন করব। এর মধ্যে আমার 15 মিনিট দমে রাখা হয়ে গেছে। আমার বিরিয়ানিটা এখন সম্পূর্ণ রেডি। ওয়াও, বাষ্পর সাথে যে ঘ্রাণটা বের হয়েছে, মাশাআল্লাহ, পুরো ঘরটা ঘ্রাণে ভরে গিয়েছে। মনে হচ্ছে আমি কোনো কমিউনিটি সেন্টারে আসছি বিয়ে খেতে। যাক বন্ধুরা, আপনারা আবার ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আসন্ন কোরবানি ঈদে আপনারা এই বিরিয়ানিটা ট্রাই করবেন অবশ্যই। আর আমি আপনাদেরকে জন্য অতি শীঘ্রই নিয়ে আসছি কাচ্চি বিরিয়ানি রেসিপি। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির টেক্সচারটা, আমার রাইসটাও ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। আর কালারটা কি এসেছে দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ। আমি একটু ভাব নেওয়ার জন্য পিরিচ নিয়েছিলাম পাক্কি বিরিয়ানি কাটার জন্য, কিন্তু এটা দিয়ে হচ্ছে না, আমাকে চামচ ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন আমার আলুটা সুন্দর একটি কালার আসছে। বিরিয়ানির ভিতরে আলু না হলে বিরিয়ানি জমেই না। আমার গোস্ত এবং আলু নিচ থেকে আমি উঠাচ্ছি, কিন্তু কোথাও কোনো পোড়া লাগেনি। আর গোস্তটা দেখছেন কিভাবে সিদ্ধ হয়েছে, টিপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। গোস্তটা প্রপার সিদ্ধ হয়েছে আর রাইসটাও কি ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ। আপনারা যদি আমার রেসিপিটা পুরোপুরি ফলো করেন তাহলে আপনাদের বিরিয়ানিটাও খুব মজাদার হবে।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।